নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর শেয়ারও করবেন। আর দয়া করে ওই নোটিফিকেশন আইকনটা অন করে রাখবেন যাতে আমার এপিসোড গুলো আপনাদের কাছে নিয়মিত পৌঁছয়। আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ভোটের আর মাত্র মাসখানেক বাকি। প্রচারের ময়দানে পুরোদমে নামার আগেই বাংলার প্রধান রাজনৈতিক দলগুলোর নাজেহাল, ঘরের চাল সামলাতে নাজেহাল। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্য, এমনকি মোহাম্মদ সেলিম মানে আলিমুদ্দিন, সবার এক দশা। প্রার্থী তালিকা ঘোষণা হতেই যেন বারুদে আগুন লেগেছে। কেন এই আগুন? কারণ সকলেই চাইছেন ক্ষমতার চেয়ারটাকে দখল করতে। ক্ষমতার চেয়ারে যে কত বড় মাহাত্ম তা বোঝা যায় দুয়ারে নির্বাচন করা নাড়লে। শাসক দল তৃণমূলের একমাত্র নেত্রী, মানে এক এবং একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের বড় মেজ সেজ নেতা নেত্রীরা মেনে চললেও ক্ষমতা থেকে বিচ্যুত হওয়ার আশঙ্কা করেই অন্যরা, এমনকি মেজ সেজ ছোটরা সিকিরাও খড়গহস্ত হয়ে ওঠেন। এবার জোড়াফুল শিবিরের প্রায় ৭৪ জন পুরনো বিধায়ক টিকিট পাননি, মানে তাদের টিকিট দেওয়া হয়নি বিভিন্ন কারণে, কখনো পারফরমেন্স, কখনো তাদের বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন কারণে। তো মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন নতুন মুখ চাই। তো নতুন মুখ বলতে কি? নতুন মুখ বলতে কি তরুণ মুখ তা নয়, খুব প্রবীণও হতে পারে। আনকোরা মুখ চাই। কেন? তার অনেক কারণ থাকে। প্রথমত, নতুন মুখ হলে কি হয়, সে ব্যাপারে কোনো বিতর্ক থাকে না। আরেকটা কি হয়, কোনো ছাপ লেগে থাকে না। তাদের যেহেতু আনকোরা হন, তাদের যা বলা হয় তারা সেটা শোনেন মূলত। এটা একটা কারণ। মানে আরেকটা কারণ হচ্ছে যে সেখানে যে এই যে দলের মধ্যে যে বিভিন্ন রকমের ঝগড়া ঝামেলা সেটা অতটা বাড়ে না। কিন্তু ঘাসফুল শিবিরের নিচুতলার কর্মীরা তো সেটাও মানতে নারাজ। হচ্ছে না। আসলে শুধু কি নিচুতলা তা তো মোটেও নয়। এই তারা মানে নিচুতলার যারা আছেন তারা এক একজন হচ্ছেন উপরতলার নেতাদের বসংবদ কর্মী। অতএব দাদারা টিকিট না পাওয়ায় তাদের কারো রান মাথার ঠিক নেই, মনের ঠিক নেই, হৃদয়ের ঠিক নেই। ক্যানিং পূর্ব থেকে আমডাঙ্গা চারিদিকে শুধু রাস্তায় গাড়ি টায়ার জ্বলছে, রাস্তা অবরোধ হচ্ছে। দীর্ঘদিনের কর্মীরা বলছেন, কি বলছেন শুনুন, যিনি দুর্দিনে পাশে ছিলেন তাকে কেন সরানো হলো। আর ড্যামেজ কন্ট্রোল করতে কখনো কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন লাগাতে হচ্ছে তার ক্যানিং স্ট্রিটের অফিস থেকে, কখনো অন্য কাউকে ফোন করতে হচ্ছে, আইপ্যাককে এটা নিয়ে সামলাতে হচ্ছে। কিন্তু ক্ষোভ কি অত সহজে প্রশমিত হবে? দেখুন, বাদ গিয়েছেন সেই আরাবুল। আরাবুলকে আমরা সবাই জানি। এক একটা মানুষ এক একটা জিনিসের জন্য বিখ্যাত হন। তিনি মগ ছোড়ার জন্য বিখ্যাত ছিলেন। মগ ছুঁড়ে মেরেছিলেন, মারতেই পারেন। তিনি যা শিখেছেন তাই করেছেন। তিনি তো কলেজে ওইটাই শিখেছিলেন নিশ্চয়, বা স্কুলে তাই শিখেছিলেন তাই করেছিলেন। যাই হোক, কিন্তু তিনি খুব জনপ্রিয় ছিলেন একটা সময়। আস্তে আস্তে তার জনপ্রিয়তা নিশ্চয়ই কমেছে, এটা বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল। এবার তাকে যা হয় প্রার্থী করা হয়নি। এবারে তিনি তো ক্ষোভে দুঃখে দলই ছেড়ে দেবেন বললেন। এখন তার মমতা দিদির প্রতি যত অনুরাগ, যত শ্রদ্ধা সব কোথায় চুলোর চলে গেল। যাই হোক, বাদ পড়েছেন খগেশ্বর রায়। ভেবে দেখুন, সেখানে ঢুকে পড়েছেন স্বপ্না বর্মন। ব্যাস, তেলে বেগুনে জ্বলে উঠেছেন খগেশ্বর। সেদিনের স্বপ্না রাজনীতির ময়দানে নেমেই যদি টিকিট পেয়ে যায় তাহলে খগেশ্বরের রাগ হওয়া স্বাভাবিক। বিশেষ করে যখন খগেশ্বরের নামে তেমন তো কোনো অভিযোগ নেই বাপু। এদিকে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সেই পরেশ অধিকারী, জ্যোতিপ্রিয় মল্লিক ড্যাং ড্যাং করে নাচতে নাচতে টিকিট নিয়ে বেরিয়ে গেছেন। তাহলে বোঝা যাচ্ছে দুর্নীতির সঙ্গে রাজনীতির সম্পর্ক খুব একটা গাঢ় নয়। দুর্নীতির সঙ্গে দূরের সম্পর্ক, কাছের নয়। তবে দুর্নীতির মামলায় জেল ফেরত ৩ বিধায়ক অবশ্য বাদ গেছেন। পার্থ চট্টোপাধ্যায়, জীবন কৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্য। তারা আর এইবারের লড়াইয়ে নেই। আচ্ছা বেশ, তৃণমূলের ক্ষেত্রে না হয় বোঝা গেল তারা দুর্নীতি নিয়ে মাথা ঘামায় না। তাহলে যে বিজেপি, যে ভারতীয় জনতা পার্টি বিরাট মুখ করে দুর্নীতির বিরুদ্ধে চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করে থাকে, এত সব কড়া কথা শুনিয়ে নিজেদের ধোয়া তুলসী পাতা প্রমাণে চেষ্টা ত্রুটি রাখে না তারা। অশোক লাহিড়ীর মতন বিদ্বজ্জন, বিখ্যাত অর্থনীতিবিদ, সৎ মানুষ তাকে প্রার্থী তালিকা থেকে ঘচাংফু করে দিলেন কোনাক্কেলে। কেন? অশোক লাহিড়ীকে বাদ। অশোক বাবু অতি সজ্জন ব্যক্তি, তিনি বলেছেন আমি এ ব্যাপারে কিছু জানি না, যারা দিয়েছে বাদ তাদের জিজ্ঞাসা করুন। তাছাড়া তিনি কি বলবেন?
তিনি তো আর খগেশ্বর হতে পারবেন না, তিনি তো আরাবুল হতে পারবেন না, বাধ্য হয়ে তিনি এটা বলেছেন। এবারে উত্তরবঙ্গে দলের যে একনিষ্ঠ কর্মীরা এই সিদ্ধান্তে ভীষণভাবে ক্ষুব্ধ। শুধু সেখানে নয়, বালুরঘাটের বিজেপি নেতারা এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেনই না। এমনকি তাদের অনেকে অশোক লাহিড়ীকে প্রার্থী না করার পেছনে দুর্নীতির ছায়া দেখতে পাচ্ছেন, অভিযোগ তুলছেন, এবং অভিযোগ তুলছেন শুধু নয়, লিখিতভাবে তুলছেন। এই যে অশোক বাবুকে সরানো হয়েছে তা নিয়ে এতই ক্ষুব্ধ তারা যে দলের একাংশ খোদ প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া চিঠি লিখেছে সমস্ত কিছু বলে। সেসব ভরসে ঘি ডালা হয়েছে, কোনো উত্তর আসে। অন্যদিকে প্রার্থী বাছাই নিয়ে আলিপুরদুয়ারে তো রীতিমতো রণক্ষেত্র। অভিযোগ উঠেছে কি দেখুন, যে তৃণমূল থেকে আসা নেতাদের টিকিট দেওয়া হয়েছে আর পুরনো কর্মীরা প্রাপ্ত। দলীয় কার্যালয় ভাঙচুর থেকে গণ ইস্তফা কিছু বাদ নেই, সব চলছে। কর্মীদের প্রশ্ন একটাই, আমরা কি শুধু ঝান্ডা ধরতেই আছি? নেতা হবে বাইরে থেকে আসা কেউ? আমরা পরদেশের পদত্যাগ চাই, ওকে চিনি না, তার স্বার্থে এই যে আমাদের প্রতিবাদ মিছিল চলবে। যদি নির্বাচিত হয়ে আসে এই পার্টি, উনি এই পার্টি বিষয়ে আসতে পারবে না চিরকালের জন্য, আমরা এটা শাটার বন্ধ করে দেব। আপনারা হয়তো ভাবছেন যে মহাবিপদ, বিজেপি বলে নিজেদের প্রচন্ড অনুশাসন, আরএসএস এর অনুশাসন মেনে এখানে এসেছে ওই বহুল মানুষ, বহুজন, তা কোথায় গেল সেই অনুশাসন? আরে বাবা, ক্ষমতা, চেয়ার, তার উপরে কোনো অনুশাসন হয় না। গণতন্ত্রের পথ ধরে আপনি চেয়ার পাবেন, তারপরে আপনি একনায়কতন্ত্র চালাবেন। সেইটাই চলছে দেশে সমস্ত জায়গায়, এই তো চলছে। কাজে বিজেপি বা কে, তৃণমূলই বা কে? তৃণমূলকে দোষ দেবেন কেন? তৃণমূলে তো তাও একজন নেত্রী আছেন, তার কথা সবাই শুনে চলে। বিজেপির তো এখানে 50 জন নেতা, কে কার কথা শুনছে? এবারে দেখুন, শুধু বিজেপি বা কেন বলছি, আপনারা হয়তো ভাবছেন দলীয় অনুশাসন এবং শৃঙ্খলায় অভ্যস্ত সিপিএম দলে তো কোনো অশান্তি নেই, তাই নাকি? তাই একেবারেই নয়। নদিয়ার কালীগঞ্জে যা ঘটলো তা বামেদের ইতিহাসে বিরল। প্রার্থী পছন্দ হলো না, উত্তেজিত কর্মীরা পার্টি অফিস তছনছ করে দিলেন। ভাগ্যিস আজকে সোশ্যাল মিডিয়া এসেছে, তবে না সবাই দেখতে পাচ্ছেন দলীয় শৃঙ্খলা বা অনুশাসন বলে আদতে কিচ্ছু হয় না, থাকে শুধু অন্ধকার, ক্ষমতায় বসিবার চেয়ার। তাহলে আসল বিষয়টা কি? ভোটাররা যখন উন্নয়নের হিসাব কষছে বা কষবে বলে ভাবছে, তখন রাজনৈতিক দলগুলো লড়ছে নিজেদের ক্ষমতা রক্ষার লড়াইয়ে। প্রার্থীরা যখন দেওয়াল লিখছেন, তখন তাদেরই দলের একাংশ সেই দেওয়াল মুছে দিচ্ছে। এই যে ঘরের শত্রু বিভীষণ পরিস্থিতি, কি ভোটের বাক্সে প্রভাব ফেলবে, নাকি শেষ পর্যন্ত দলীয় শৃঙ্খলার কাছে মাথা নত করবেন কর্মীরা? সেসব কথা আজকের রাজনীতির কারবারিরা ভাবেন না। তারা কর্পোরেট জগৎ থেকে শিক্ষা নিয়েছেন, যেন তেন প্রকারেণ মুনাফা চায়। আর মুনাফা কিসে হয়? মুনাফা হয় যদি বসিবার চেয়ারটি শক্ত থাকে। চেয়ার নড়ে গেলে সব যেন বিচ্ছিরি, সব যেন খালি, গিন্নির মুখ যেন চিমনির কালি। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন সবাই, আর চেয়ারের দিকে নজর রাখবেন। নমস্কার। আজকে এই পর্যন্তই, কিন্তু চ্যানেলটা আমার শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর নোটিফিকেশন আইকনটা যেটা বললাম মনে রাখবেন। নমস্কার।